অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই যে মাঝে দুবার সিবিআই ডেকেছিল, বিজেপি নেতারা অনেক করে বলতেন যে এইবার তারা কিছু হেস্তনেস্ত হবে, সেই ডাকাডাকিটা বন্ধ কেন হয়ে গেল আর হেস্তনেস্তটা কেন বন্ধ হয়ে গেল, সেইটা একবার যদি ফেসবুকে ওই যারা এইসব ওয়াকফ আইন নিয়ে এখানে আন্দোলন করা যাবে না, খালি উনি করবেন। এনআরসি নিয়ে এখানে আন্দোলন করা যাবে না, খালি উনি করবেন। এই ধরনের স্বৈরাচারী মনোভাব বোঝা যায় যে উনি আসলে কোনো সংখ্যাগুরুর পক্ষে না, উনি দুর্নীতিগ্রস্তদের পক্ষে, আর যারা লুটে পুটে খাচ্ছে উনি তাদের পক্ষে। বিজেপির পাঠশালা থেকেই তো উনি পড়াশোনা করে বেরিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে তৃণমূল যখন তৈরি হয় লেবার রুমে আডবাণীজি আর বাজপেয়ীজি এরা সব ছিলেন। তাহলে বিজেপির সভাপতির এই উক্তি তো তৃণমূলের কোনো নেতাকে আমরা বিরোধিতা করতে দিই। এনসিআরবি যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর যে হিসেব, সেখানে বারংবার এটা কথা এসছে যে পশ্চিমবঙ্গ তার সঠিক তথ্য দেয় না। যে বছর সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা ঘটলো যে টার্মের মধ্যে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী রেকর্ড নাকি ভাঙতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্তবে কি তাই হতে চলেছে নাকি এটি দিবা স্বপ্ন? জ্যোতিবাবুর রেকর্ড ছিল ভূমি সংস্কার, গরিব মানুষকে জমি দেওয়া, তার পাট্টা দেওয়া, তার অধিকার দেওয়া। সেই রেকর্ড ভাঙতে পারবেন? জ্যোতিবাবুর রেকর্ড ছিল কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা সত্ত্বেও বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এইসব তৈরি করতে পারা। সেই রেকর্ড ভাঙতে পারবেন নাকি? জ্যোতি বসুর রেকর্ড ছিল এইসব হাসপাতাল, ব্রিজ, স্টেডিয়াম, রাস্তাঘাট যা দেখছেন এগুলো তার সময় তৈরি করা। সেই রেকর্ড ভাঙতে পারবেন? তৃণমূল অনেক রেকর্ড করেছে, চুরি, দুর্নীতি এইসবে অনেক রেকর্ড করেছে তৃণমূল। সেই রেকর্ড ভাঙার কারুর ইচ্ছেও নেই, কারণ চোরেদের রেকর্ড চোরেরাই ভাঙতে যায়। জ্যোতিবাবুর নাম খামোকা খারাপ করার দরকারটা কি? এবং তিনি আরও বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী দায়িত্ব নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে চলেছেন। আসলে কি বাংলার মানুষ এটাই দেখতে চায়? তৃণমূলে কে কার দায়িত্ব নেবে সে তো আর আমি বলতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই যে মাঝে দুবার সিবিআই ডেকেছিল, বিজেপি নেতারা অনেক করে বলতেন যে এইবার তারা কিছু হেস্তনেস্ত হবে, সেই ডাকাডাকিটা বন্ধ কেন হয়ে গেল আর হেস্তনেস্তটা কেন বন্ধ হয়ে গেল, সেইটা একবার যদি ফেসবুকে ওই যারা এসব লিখছেন তারা উত্তর দিয়ে দেন, তাহলে আমরা খুব খুশি হই। দাদা, এসআইআর নিয়ে বিশেষভাবে সক্রিয় বিজেপি। বর্তমানে শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন ভবানীপুরে নাকি বহিরাগতদের প্রবেশ। দুই দলই তো একই পথে এগুচ্ছে, কেমনভাবে দেখছেন? এই বহিরাগত, অনুপ্রবেশকারী এইসব নিয়ে এই যে এত কথাবার্তা ইত্যাদি হচ্ছে, তাহলে এরা যখন এদের ভোটে, এই বহিরাগত হোক কি অনুপ্রবেশকারী হোক, তাদের ভোটেই তো এরা জিতে সব এমএলএ, এমপি, বিধায়ক, মন্ত্রী হয়েছেন। তাহলে আগে সেগুলো থেকে রিজাইন করুন না। যদি ভোটার অবৈধ হয়, তাদের ভোটে যদি আপনি জিতে থাকেন, তাহলে আপনি বৈধ হবেন কি করে? তাহলে আগে পদত্যাগ করুন, তারপরে কথা বলুন। দাদা, আমরা জানি মুখ্যমন্ত্রী সবসময় বলে আসেন আমি সংখ্যালঘুদের পাশে, কিন্তু বর্তমানে ইতিপূর্বেই আমরা যেটা দেখলাম, মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা টিচার সংগঠন তারা পথে নেমেছে। আমার প্রশ্ন, কোন শ্রেণীর সংখ্যালঘুদের পাশে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কারুর পাশে নেই, উনি খালি দুর্নীতিগ্রস্তদের পাশে আছেন। সংখ্যাগুরু কোনো ব্যাপার না। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ এতদিন বন্ধ কেন? যদি উনি মানুষের পাশে থাকতে চান, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ বন্ধ কেন? 26,000-এর চাকরি চলে গেল কেন? প্রাইমারির খাতা খুললে আরও নাকি বিরাট দুর্নীতি হবে বলে চারিদিকে শোনা যাচ্ছে, সেটা কেন? আমার কথা হচ্ছে যে যদি উনি এত সংখ্যালঘুদের পাশে থাকতেন, তাহলে যখন ওয়াকফ বিল নিয়ে চারিদিকে এত কথা হচ্ছে, তাহলে কেন উনি বললেন যে পশ্চিমবাংলায় নয়, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে? কেন সমস্ত রাজ্যের মানুষ যখন তার নিজের রাজ্যে ওয়াকফ নিয়ে বিরোধিতা করছে, কেন পশ্চিমবাংলায় করা যাবে না? কারণ এখানে ওয়াকফ নিয়ে বেশি বিরোধিতা হলে বিজেপি রেগে যাবে, আর বিজেপি রেগে গেলে তৃণমূল বিজেপিকে দিয়ে যেসব কাজ করিয়ে নিচ্ছিল, সেটিং ফেটিং যা হচ্ছিল, তাতে চির ধরে যাবে। তার জন্য ওয়াকফ আইন নিয়ে এখানে আন্দোলন করা যাবে না, খালি উনি করবেন। এনআরসি নিয়ে এখানে আন্দোলন করা যাবে না, খালি উনি করবেন। এই ধরনের স্বৈরাচারী মনোভাব বোঝা যায় যে উনি আসলে কোনো সংখ্যাগুরুর পক্ষে না, উনি দুর্নীতিগ্রস্তদের পক্ষে, আর যারা লুটে পুটে খাচ্ছে উনি তাদের পক্ষে আছেন। দাদা, বাজেট পেশের সময় আমরা দেখেছিলাম মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের যেখানে, ওখানে 110 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু খরচা হয়েছে মাত্র 20 কোটি, বাকি 90 কোটি কোথায়? ওই যে 100 দিনের কাজের বাকি টাকা কই? আবাস যোজনার বাকি টাকা কই? রাস্তা তৈরির বাকি টাকা কই? সরকারের যে এত ট্যাক্স ফ্যাক্স পায় সেই বাকি টাকা কই? সেগুলো সবই ওরকম 75-25-এর বখরায় চলে গেছে। তো 75-25-এর বখরায় টাকা চলে গেছে বলে তো সরকার অল পার্টি মিটিং ডাকতে পারছে না। বামপন্থীরা তো ঘোষণা করেছিল যে আপনার যে রাজ্য সরকারের কাছে আপনি বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তা বামপন্থীরা তো রাজ্য সরকারকে বলেছিল যে আপনি অল পার্টি মিটিং ডাকুন, কেন্দ্র কত টাকা দিয়েছে, কত খরচা হয়েছে, কত আপনার এখনও প্রাপ্য, সেটা একটা শ্বেতপত্র প্রকাশ করুন, আমরা যাব দিল্লিতে কথা বলতে। কিন্তু উনি করতে পারলেন না, কারণ এত চুরি দুর্নীতি হয়েছে যে উনি শ্বেতপত্র প্রকাশ করে বলতে পারবেন না যে এত টাকা এসছে, এত খরচা করেছে। এই যে দুর্নীতি, তার জন্যই আজকে ওনার এই অবস্থা হয়েছে। ফলে এটা ওনার পক্ষে করা সম্ভব না, কারণ কোথায় কত 75-25-এর বখরা চলে গেছে সেটা উনিও হয়তো এখনও পুরোটা ধরতে পারছেন না। বখরাটা নিয়েছেন হয়তো কালীঘাটের ফান্ডে কি ক্যামাক স্ট্রিটের ফান্ডে, কিন্তু কোথায় কত গেছে সেটা জানেন না। দাদা, হিন্দুত্বের নিয়ে এগোতে আমরা বিজেপিকে আগেই দেখেছি, কিন্তু 26শে নির্বাচন যত এগিয়ে আসছে
মুখ্যমন্ত্রীর দলের তরফ থেকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে মহাকাল মন্দির প্রতিস্থাপন এবং আরও হিন্দুত্ব নিয়ে প্রচার। কোনোভাবে কি বিজেপির পথে অনুসরণ করছে তৃণমূল? বিজেপির পথ আবার কি? বিজেপির পাঠশালা থেকেই তো উনি পড়াশোনা করে বেরিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে তৃণমূল যখন তৈরি হয় লেবার রুমে আডবাণীজি আর বাজপেয়ীজি এরা সব ছিলেন। তাহলে বিজেপির সভাপতির এই উক্তি তো তৃণমূলের কোনো নেতাকে আমরা বিরোধিতা করতে দেখিনি। ফলে বিজেপি ঠিক করে দিয়েছিল তৃণমূলের নামটা কী হবে, বিজেপি ঠিক করে দিয়েছিল ওর সিম্বলটা কী হবে, বিজেপি ঠিক করে দিয়েছিল কারা কারা কোথায় কোথায় গিয়ে কোন পদে থাকবে। এত সুন্দর বন্ডিং বলেই তো আরএসএসের কোন সব নেতা ওনাকে হচ্ছে দুর্গা বলেছিলেন, আর উনি বলেছিলেন যে আরএসএসের মতো ভালো সংগঠন আমি আর দেখিনি। এবং আরএসএসকে এত ভালোবাসেন বলেই তো 2011 পর্যন্ত আরএসএস পশ্চিমবাংলায় খাপ খুলতে পারেনি, 11-র পর খাপ খুলে বেরিয়েছে। ফলে এত সুন্দর সম্পর্ক আছে বলেই ওই যে বিজেপি যা অন্য রাজ্যে করে এখানে উনি তাই করছেন। বিজেপি অন্য জায়গায় মন্দির তৈরি করছে, উনি পশ্চিমবাংলায় মন্দির তৈরি করছেন। বিজেপি অন্য জায়গায় শিল্প তৈরি করছে না, উনিও পশ্চিমবাংলায় শিল্প তৈরি করছেন না। বিজেপি অন্য জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দিতে পারলে বাঁচে, রাজ্যের সিলেবাস বদলে দিতে পারলে বাঁচে। পশ্চিমবাংলায় উনিও এক্স্যাক্টলি ওই কাজগুলোই করছেন, কোনো আলাদা নেই তো, একই গোডাউন থেকে আসা জিনিস। দাদা একদম ভিন্ন প্রসঙ্গে যাব। চতুর্থবারের জন্য নারী সুরক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কলকাতা, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি হিসাব বাস্তবে একের পর এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং হুমকির শিকার হতে হচ্ছে। বাস্তবে কি সত্যি নারীরা সুরক্ষিত? এই রিপোর্ট কারা বানিয়েছেন আমি জানি না। এই রিপোর্ট বানানোর আগে সমস্ত তথ্য ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা আমি তাও জানি না। এনসিআরবি যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর যে হিসেব, সেখানে বারংবার এটা কথা এসছে যে পশ্চিমবঙ্গ তার সঠিক তথ্য দেয় না। যে বছর সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা ঘটলো যে টার্মের মধ্যে, তার আগের বছরে অভয়ার ঘটনা ঘটলো, এটা একেবারে কলকাতা শহরের মধ্যে বলছি। রাজ্য হলে কিন্তু আরও অনেকগুলো বলতে পারি, পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, আরও গাদা গাদা বলা যায়। কিন্তু এই সব ঘটনা ঘটার পরেও কারা যে পশ্চিমবাংলাকে, কলকাতাকে এই সব পুরস্কার দিচ্ছেন, আর যারা দিচ্ছেন তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন চলে আসে। অনেক সময় দেখা যায় কেন্দ্রীয় সরকারই এই ধরনের পুরস্কার দিচ্ছে, তখনই এটা আমরা বলছি যে কেন্দ্রীয় সরকার পুরস্কার দিচ্ছে মানে বিজেপি আর আবার কোনো তৃণমূলের নেতা বিজেপিকে ওরকম মিস কল মেরেছেন। বিজেপি মাঝখানে মিস কলে মেম্বারশিপ চালু করেছিল, তো তৃণমূলের নেতা জেলের ভেতর থেকে আবার ওরকম মিস কল দিয়েছেন বলে তারা সব জামিনে ছাড়া পাচ্ছেন, আর রাজ্য সরকার এসব পুরস্কার পাচ্ছে। বিজেপি কেন্দ্রে থাকা তৃণমূলের কাছে পুরস্কার, আর তৃণমূল রাজ্যের সরকারে থাকা বিজেপির কাছে পুরস্কার।